ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমরা পুণ্যতীর্থ দেহভোগ এই স্মরণে সৎকথায় প্রতিদিনের মনন পর্বটি ভগবানের চরণে অর্পণ করব। মহাপুরুষ সাধু নাগমশায়ের জন্মস্থান হচ্ছে দেহভোগ। ঢাকা থেকে 16 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ শহরের কাছে 2 কিলোমিটার পশ্চিম দিকে এই দেহভোগ নামে ছোট্ট গ্রাম। এখানেই ঠাকুরের গৃহী ভক্ত সাধু নাগমশায়ের জন্মস্থান। এবং এই নাগমশায়ের বাড়িটি কয়েকটি আম গাছে ঘেরা। সেখানে 3টি ঘর ছিল। একখানা নিজেদের থাকবার ঘর, একখানি গরুর ঘর, আর অপরখানি বাঁশের বেড়ার ছনের ছাউনিতে তৈরি দুর্গা মণ্ডপ। বর্তমানে একটা সুন্দর আশ্রম দেখতে পাওয়া যায়, সেটা নাগমশায়ের জীবিতকালে ছিল না। 1899 সালে ফেব্রুয়ারি মাসে যেদিন স্বামীজির শিষ্যদ্বয় স্বামী বিরজানন্দ এবং স্বামী প্রকাশানন্দ তার বাড়িতে যান, তখনও তার কাঁচা বাড়ি ছিল। নাগমশায়ের শরীর চলে যাওয়ার পর সুন্দর ঘরখানি তৈরি হয়েছে। এবং নাগমশাই দেহ রাখেন 1899 সালের ডিসেম্বর মাসে। তিনি জানতেন যে শিবাবতার স্বামীজি একদিন না একদিন তার বাড়িতে পদার্পণ করবেন, কারণ স্বামীজি নিজে মুখে এই বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং তা যে বৃথা হবার নয়। সত্যি সত্যি স্বামীজি পাশ্চাত্য ভ্রমণ করে বাংলাদেশে আসবেন, তাই তার যাতে কোনো অসুবিধে না হয় সেই কথা ভেবেচিন্তেই নাগমশাই আধুনিক ব্যবস্থার কথা তার স্নেহধন্য ভক্ত গুরুপদ ভূঁইয়াকে বলেছিলেন। এবং সে যুগে 25,000 টাকা খরচ করে গুরুপদ ভূঁইয়া ঘরটি তৈরি করেছেন, যে ঘরটিতে আধুনিক স্নানাগার, শৌচাগার ইত্যাদি রয়েছে। নাগমশাই এই ঘরটি দেখে যেতে পারেননি, কিন্তু তাঁর স্ত্রী শরৎ কামিনী দেবী এই ঘরে মৃত্যুর পূর্ব পর্যন্ত বসবাস করতেন। স্বামীজি 1901 সালের 25শে মার্চ এই বাড়িতে আসেন, এবং দেহভোগের আকাশ বাতাস গাছপালা সব যেন প্রস্তুত ছিল স্বামীজিকে স্বাগত জানানোর জন্য। আশ্রম সদৃশ্য ঘরেই স্বামীজির থাকার ব্যবস্থা হয়েছিল। এবং স্বামীজি শোনা যায় যে নাগমশায়ের বাড়িতে এসে মণ্ডপে শুয়েছিলেন। মণ্ডপখানি ছনের মণ্ডপ ছিল। তিনি এ বাড়িতে নাগমশায়ের বাড়ির সম্পর্কে আনন্দ প্রকাশ করে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। নাগমশায়ের বাড়িতে পূর্বেই খবর দেওয়া ছিল। সকাল 9টার ট্রেনে নারায়ণগঞ্জ থেকে স্বামীজি ঢাকা থেকে নারায়ণগঞ্জে এলেন, এবং ঢাকা থেকে ট্রেনে নারায়ণগঞ্জে কিভাবে দেহভোগ পৌঁছেছিলেন তার কোনো উল্লেখ নেই। অনুমান করা যায় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তার পথ তিনি পায়ে হেঁটেই নাগমশায়ের বাড়িতে গিয়েছিলেন। স্বামীজির সঙ্গে আর কেউ ছিলেন কিনা সেটাও সঠিকভাবে উল্লেখ নেই, তবে অনুমান করা যায় যে সেদিন তার শিষ্যদের নিয়েই তিনি নাগমশায়ের বাড়িতে গিয়েছিলেন। এবং অন্য আরেকটি মতে জানা যায় যে একজন ব্রহ্মচারী এবং হরপ্রসন্ন মজুমদারকে নিয়ে স্বামীজি নাগমশায়ের বাড়িতে যান। স্বামীজি নিজেই অন্যান্য লোকেদের নিষেধ করেছিলেন যে দেহভোগে গোলমাল ভালো নয়, নাগমশায়ের স্ত্রীর কষ্ট হবে। এবং আগেকার ব্যবস্থা অনুসারেই লাঙ্গল বন্ধ স্নান সেরে 25শে মার্চ স্বামী সদানন্দের সঙ্গে ভুবনেশ্বরী দেবী, কাকিমা, বোন এবং রামলাল দাদার স্ত্রী নারায়ণগঞ্জে স্বামীজির সাথে মিলিত হয়েছিলেন। হেমচন্দ্র ঘোষ তাঁর স্মৃতিচারণায় বলছেন যে স্বামীজির সঙ্গে আমি দেহভোগ সাধু নাগমশায়ের বাটিতেও গিয়েছিলাম। সেদিন ছিল আমাদের জীবনের আরেকটি স্মরণীয় দিন।
যেদিন স্বামীজি এবং তার মাকে আমরা নারায়ণগঞ্জে একত্রে দেখেছিলাম, তাকে দেখে আমাদের মনে হয়েছিল ভুবনেশ্বরী দেবীকে, যে তিনি ছাড়া আর কেউই স্বামীজির মা হতে পারতেন না। এবং নারায়ণগঞ্জ স্টিমার ঘাটে, যেখানে তার মা এবং আত্মীয়রা স্টিমার যোগে এসে পৌঁছন, সেখানেই তাদের সঙ্গে মিলিত হন। তাদের নিয়ে বিকেল 5টার ট্রেনে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়ে 25শে মার্চ ঢাকা পৌঁছন। 1895 সালে বর্ষাকালে হরি মহারাজ সর্বপ্রথম বাংলাদেশে এসেছিলেন। তিনি জ্ঞানানন্দ মহারাজকে সঙ্গে করে নিয়ে সাধু নাগমশাইকে দেখতে এসেছিলেন। তখন বর্ষাকাল, গ্রামের মাঠঘাট পথ জলে সব ডুবে গিয়েছিল, তাই নৌকো করে একেবারে বাড়ির মধ্যে উপস্থিত হয়েছিলেন। নাগমশাই তাদের দেখেই জয় রামকৃষ্ণ বলতে বলতে জলে লাফিয়ে পড়লেন, একেবারে সংজ্ঞাহীন। এই দুজন মহারাজ তারা তাকে জল থেকে তুললেন। হরি মহারাজ নাগমশাইয়ের কথা, জপ, ধ্যান, ঋজুভাব এবং শ্রীরামকৃষ্ণের প্রতি ঐকান্তিক বিশ্বাস দেখে মোহিত হয়েছিলেন। নাগমশাইয়ের পিতা তখন জীবিত ছিলেন। হরি মহারাজ আহ্লাদিত হয়ে বললেন, আপনার পিতা ধন্য, যার এমন মহাসাধক পুত্র হয়েছে। আপনার পিতাও খুব জাপক, সর্বদাই জপ করছেন। যা হোক, আপনারা পিতা পুত্র মহাধন্য। এই বলে তিনি নাগমশাইয়ের পিতার এবং নাগমশাইয়ের অনেক সুখ্যাতি করতে লাগলেন। নাগমশাই শুনে বললেন, ওতে আর কি কাজ হলো? তিনি এখনও আমাকে ছেলে বলে স্নেহ মমতা করছেন। ওই তো বন্ধন হয়ে রয়েছে। ও হচ্ছে নোঙর ফেলে দড়ি টানা। নৌকো কি আর এগোতে পারে? নোঙর তুলে নিয়ে দাঁড় টানলে তবে তো নৌকো এগোয়। হরি মহারাজ সঙ্গে সঙ্গে বললেন যে, আপনার মতন উচ্চ অবস্থার ছেলেকে যদি ভালো না বাসবেন, তো জগতে কাকে ভালোবাসবেন? নাগমশাই বললেন, তা কি হয় মহাশয়? ছেলে বলছেন, আবার ভগবানে মন দিচ্ছেন। তাতে মনটা ওইখানে তো ভগবান থেকে তফাৎ হচ্ছে। হরি মহারাজ বলেছিলেন যে, নাগমশাইয়ের এসব কথা শুনে মুগ্ধ হয়ে রইলাম, কিছু আর জবাব করার রইল না। মনে মনে বলতে লাগলাম, কি উচ্চ অবস্থার হয়ে গিয়েছে। এই বলে হরি মহারাজ তাঁর সুখ্যাতি করতে লাগলেন। 1899 সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজির শিষ্য স্বামী বিরজানন্দজি এবং স্বামী প্রকাশানন্দজি যেদিন সাধু নাগমশাইয়ের বাড়িতে যান, সেদিন তিনি আনন্দে একেবারে বাকরুদ্ধ হয়েছিলেন। প্রেম গদগদ চিত্তে কেবলই বলেছিলেন, আজ আমার কি ভাগ্য, মহাপুরুষেরা কৃপা করে আমায় পদধূলি দিলেন। এই সন্ন্যাসীদ্বয় ভক্তচূড়ামণি নাগমশাইয়ের পবিত্র সঙ্গ লাভ করে তার জন্মভূমি সন্দর্শন করে পরম কৃতার্থ হয়ে সেখান থেকে ঢাকা ফিরে এলেন। 1899 সালের ডিসেম্বর মাসে স্বামী শারদানন্দজি মহারাজ ঢাকায় এলে এখান থেকে তিনি সাধু নাগমশাইকে দেখতে গিয়েছিলেন। সেই সময় নাগমশাই নিজেই বাড়িতে শয্যাশায়ী ছিলেন। স্বামী শারদানন্দজি মহারাজ নাগমশাইকে প্রায় নিত্য দেখতে যেতেন এবং সেবা, শুশ্রূষা ও চিকিৎসা সম্বন্ধে অনেক সদুপদেশ দিতেন। অবশ্য নাগমশাই শারদানন্দজিকে কোনো রকম সেবা করতে দিতেন না। তার ইচ্ছানুরূপ শারদানন্দজি তাকে মাঝে মাঝে গান শোনাতেন এবং এই গান শুনে তিনি সমাধিস্থ হতেন। নাগমশাইয়ের কর্ণমূলে কালী নাম উচ্চারণ করতে করতে সমাধি ভঙ্গ করা হতো। শারদানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে কিছু হোমিওপ্যাথির ওষুধ আনিয়ে তাকে খাইয়েছিলেন। নাগমশাইয়ের মহাসমাধি লাভের কিছু পূর্বে কালী পুজো করার ইচ্ছা হয়েছিল। নির্দিষ্ট দিনে পুজোর আয়োজনে প্রতিমা আনা হলে তাকে প্রতিমাখানি দেখিয়ে নিলেন, কারণ তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। প্রতিমা দর্শন করে নাগমশাই সমাধিস্থ হলেন। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর সমাধি ভঙ্গ হল। এর কদিন পরেই নাগমশাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী শারদানন্দ মহারাজ সংবাদ পেয়ে দেহভোগে উপস্থিত হয়ে চিতার সম্মুখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন এবং তার নির্দেশেই নাগমশাইয়ের পুত বৎসরাশি একটি পিতলের কলসে পূর্ণ করে নাগমশাইয়ের স্বরচিত একটি সঙ্গীত তার মধ্যে রেখে সেই চিতাভূমিতে প্রথিত করা হয়েছিল। মৃত্যুর আগে যে কালী পুজো তিনি করেছিলেন সেই প্রতিমাখানি সমাধির ওপর স্থাপন করতে বললেন। তার উপর একটি সুন্দর চন্দ্রাতপ টাঙিয়ে দেওয়া হলো।
নাগমশাই ঋণ সম্বন্ধে আলোচনা এবং উপদেশ প্রদান করে ঢাকায় ফিরে এসেছিলেন শরৎ মহারাজ। স্বামীজির দেহভোগে আগমনের ১৩ বছর পর অর্থাৎ ১৯১৪ সালে নাগমশাইয়ের বাড়িতে এসেছিলেন তাঁরই গুরুভ্রাতা বাবুরাম মহারাজ। ব্রহ্মচারী নেপাল নারায়ণগঞ্জে বাবুরাম মহারাজকে দর্শন করেন এবং নারায়ণগঞ্জ ও ঢাকায় বরাবর তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে বাবুরাম মহারাজ দুবেলা বেড়াতে বের হতেন আমাকে সঙ্গে নিয়ে। একদিন জিজ্ঞাসা করলেন, নাগমশাইয়ের বাড়ি এখান থেকে কত দূরে রে? আমি বললাম, মাইল ২ হবে। তিনি পরের দিন সকালে যাবেন বললেন এবং গাড়ি করতে মানা করলেন। হেঁটে চলেছেন। আমি সেই 2 অমৃতি সঙ্গে নিলাম। নাগবাড়িতে পৌঁছে যে মণ্ডপটিতে নাগমশাইয়ের তৈলচিত্র ছিল সেখানে প্রণাম করলেন। যে ঘরে নাগমশাই বসে তামাক খেতেন, বিশ্রাম করতেন, সেই ঘরে বাবুরাম মহারাজের বসবার স্থান হলো। সেখানে পৌঁছেই বাবুরাম মহারাজ ঠাকুরের একটা ফটো আনতে বললেন। আশ্চর্যের বিষয়, নাগমশাইয়ের বাড়িতে ঠাকুরের কোনো ফটো ছিল না। ওই গ্রামের অন্য বাড়ি থেকে ঠাকুরের ফটো আনা হলো। কয়েকজন গোঁড়া ভক্ত নাগমশাইকেই সর্বস্ব মনে করে ঠাকুরের ফটো ওই বাড়িতে রাখার প্রয়োজন বোধ করেননি। তাঁর স্ত্রী মুখে ঘোমটা অন্য লোক সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন ও সেই লোকটির মারফত নিবেদন করলেন, উনি এভাবে হঠাৎ আসবেন তা তো আমরা জানি না, তার কিছু সেবা করতে পারলাম না। কাল লোক দিয়ে আশ্রমে খাবার তৈরি করে পাঠিয়ে দেবো, দয়া করে গ্রহণ করবেন। পরের দিন তিনি ভাত, ডাল, ব্যঞ্জন, পায়েস, পিঠে 4-5 জন লোক দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তার আমন্ত্রণে বাবুরাম মহারাজ আর একদিন নাগবাড়িতে যান এবং সেখানে বসে আহার করেন। আহারের সময় বাবুরাম মহারাজ নিজে হাতে একটা পদ তরকারি পরিবেশন করেন। নাগমশাইয়ের ভক্ত হরপ্রসন্ন মজুমদার পাতে মজুমদারের পাতে বাবুরাম মহারাজ তরকারি পরিবেশন করা মাত্রই তিনি সেই ব্যঞ্জন পাত থেকে হাতে তুলে মস্তকে ধারণ করলেন, আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন আর বলতে লাগলেন, কৃপা কৃপা নিজ গুণে কৃপা। নাগমশাইয়ের স্ত্রী সকলের সামনে ঘরের দরজার সামনে বলেছিলেন, এ সমস্তই পরমহংসদেবের কৃপা। স্বামীজি দেহভোগ আসার প্রায় 15 বছর পর স্বামী ব্রহ্মানন্দজি এসেছিলেন বাবুরাম মহারাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এবং তিনিও নাগমশাইয়ের বাড়ি যান। এক স্থানে বসে কথা প্রসঙ্গে তিনি বললেন, নাগমশাই শ্রদ্ধা এবং অহেতুকী ভক্তির পূর্ণ মূর্তি ছিলেন। সেখানে কীর্তন হলো খোল করতাল নিয়ে এবং ভাবনমত্ত হয়ে বাবুরাম মহারাজ বলেন, মহারাজ এদের একটু কৃপা করো। এ বলে তাকে হাতে ধরে কীর্তনের জায়গায় নিয়ে গেলেন যেখানে কীর্তন হচ্ছিল। স্বামীজির দেহভোগ আসার 24 বছর পর 1925-এ স্বামী সুবোধানন্দজি মহারাজ দেহভোগে এসেছিলেন এবং তার কাছে বসেও বহু ব্যক্তি তার কথাবার্তা শুনেছিলেন। এক ব্যক্তি দেশের দুরবস্থার কথা উল্লেখ করলে বলেছিলেন যে প্রত্যহ কত যে ভিক্ষুক গৃহস্থের দ্বারে দ্বারে ঘুরে তার সংখ্যা নেই। অবস্থা দিন দিনই সকলের শোচনীয় হয়ে যাচ্ছে, আর হবেই বাকি। আমরাই মানুষ নই। সুবোধানন্দজি মহারাজ তখন বলেছিলেন, রাজা আমাদের কীরকম সাহায্য করে জানো? যেমন মেথররা তাদের শুয়োরগুলোকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনই। এইভাবে তিনি আলাপ আলোচনা করেছিলেন। স্বামীজি 19 মার্চ 1901 ঢাকায় পৌঁছে 24শে মার্চ তেমন কোথাও যাননি। ফরাসগঞ্জে মোহিনীবাবুর বাড়িতেই ভক্তদের সাথে আলাপ আলোচনা করে সময় কাটাতেন। 25শে মার্চ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যান এবং এই নারায়ণগঞ্জের দেহভোগ গ্রামেই স্বামীজি নাগমশাইকে একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। নাগমশাই এই প্রস্তাব শুনে বলেছিলেন, এমন দিন কি হবে, দেশ কাশী হয়ে যাবে, সে অদৃষ্ট আমার হবে কি? স্বামীজি বললেন, আমার তো ইচ্ছা আছে, মা নিয়ে গেলে হয়। কারণ ওই দেহভোগ তো জন্মভূমি ছিল, তাই স্বামীজির পবিত্র এই দেহভোগে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাই হলো। স্বামীজি বলেছিলেন সেজন্য বাড়িখানি মনোরম, এক যেন শান্তি আশ্রম। এবং
অঙ্গনের পাশে একটা সুন্দর পুকুর ছিল। স্বামীজি সেখানে একেবারে স্নান করেছিলেন, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মরূপ নিয়ে। তিনি জানতেন বহুমূত্র রোগে সাঁতার কাটা মহৌষধ, তাই দীর্ঘক্ষণ সেটি করেছেন এবং তারপর দেহ মনে শান্ত হয়ে এসে নাগমশাইয়ের বাড়িতে ঘুমিয়ে পড়লেন। তিনি নিজেই বলেছিলেন, ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটেছিল, তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30। আমার জীবনে যে কদিন সুনিদ্রা হয়েছে, নাগমশাইয়ের বাড়িতে নিদ্রা তার মধ্যে একদিন। স্বামীজির দেহভোগের আসার সংবাদ পূর্বে ছিল বলেই শরৎকামিনী দেবী তার জন্য আগে থেকে রান্না করে রেখেছিলেন। হরপ্রসন্নবাবু দুপুরে ঠাকুরের ভোগের পূর্বেই স্বামীজিকে খেতে অনুরোধ করেছিলেন। স্বামীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, না না, তা হবে না, আগে ঠাকুরের ভোগ স্বরূপ, তারপর আমি প্রসাদ পাব। তাই হয়েছে। নাগমশাইয়ের স্ত্রী স্বামীজির জন্য আমিষ নিরামিষ অনেক রকম রান্না করেছিলেন। স্বামীজি ঘুম থেকে উঠে আহার করেছিলেন এবং নাগমশাইয়ের স্ত্রী নিজে হাতে তাকে সেবা করেছিলেন। অর্থাৎ শিবাবতার স্বামীজিকে নিজে হাতে সেবা করতে পেরে তিনি ধন্য এবং স্বামীজিকে নতুন একটা বস্ত্র উপহার দিয়েছিলেন। স্বামীজি দেহভোগ এলে আবাল বৃদ্ধ অনেকে দেখতে এসেছিলেন। তার মধ্যে কালীচরণ ভৌমিক স্বামীজিকে প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি বহু দেশ ঘুরেছেন, মুক্ত পুরুষ কটা দেখেছেন? স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, বহু জঙ্গল দেখা যায়, কিন্তু সিংহ তাতে কটি থাকে। পরে চিঠিতে লিখেছিলেন, সমস্ত পৃথিবী ঘুরলাম, নাগমশায়ের ন্যায় মহাপুরুষ কোথাও দেখলাম না। সমুদ্রেরও জোয়ার ভাটা আছে, কিন্তু নাগমশায়ের মধ্যে কোনোরূপ ভাব বিপর্যয় দেখিনি। ঢাকা আসার আগেও স্বামীজি বলেছিলেন, ও দেশে যে আর বক্তৃতা করার ইচ্ছে বা প্রয়োজন নেই। যে দেশ নাগমশায়ের চন্দ্রালোকে আলোকিত, সেখানে আমি গিয়ে আর বেশি কি বলবো। ওর ন্যায় মহাপুরুষের চিন্তা তরঙ্গে, থট ভাইব্রেশনে দেশের চিন্তা স্রোতের গতি ফিরে যায়। একসময় তিনি ঘুরে ঘুরে নাগ অঙ্গনের চারিদিকে সব কিছু দেখতে লাগলেন এবং নাগমশাইয়ের বাড়িতে যেখানে মা গঙ্গা উঠেছিলেন সেই উৎপত্তি স্থলের স্মৃতিও তিনি দর্শন করলেন এবং সেই পুণ্য স্মৃতি যেন আধ্যাত্মিকতাকে আরও তন্মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। এই নাগমশাই কর্তৃক তাঁর বাড়িতে গঙ্গা আনার প্রসঙ্গে স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, তার আর আশ্চর্য কি, তিনি সিদ্ধ সংকল্প মহাপুরুষ, তার জন্য হওয়া আমি কিছু আশ্চর্য মনে করি না। স্বামীজি দেখেছিলেন যে সেখানে নাগমশাইয়ের ফটো পুজো হয়। নাগমশাইয়ের জীবনে শ্রীরামকৃষ্ণ ব্যতীত অসহার, অথচ কোনো ফটো নেই। যেহেতু নাগমশাই দেহে নেই, তিনি জীবিত থাকলে মানতেন না, গোঁড়া ভক্ত এটি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সেখানকার মহাপুরুষকে এখনও লোক বুঝতে পারেনি। সেজন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, ঠাকুর তাকে কত ভালোবাসতেন। তোদের বাঙাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তাঁর আলোকে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে। স্বামীজির খুব ইচ্ছা ছিল এই নাগমশাইয়ের বাড়িতে একটা চতুষ্পাটি খোলা। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, এখানে শাস্ত্র পাঠ হবে আর ঠাকুরের জীবন আলোচনা হবে। ওইরূপ করলে তোর নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে কত লোকের কল্যাণ হবে, তোর কীর্তি থাকবে। স্বামীজি সেই পুণ্য পদধূলি রেখে গেছেন দেহভোগ গ্রামে, যেটি তাকে পুণ্য তীর্থ কাশী তুল্য করে দিয়েছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।